7ই জুন 2013 রাত 8টা বারাসাতের কামদুনি গ্রাম থেকে উদ্ধার করা হয় একটি 20 বছরের মেয়ের গলা কাটা মৃতদেহ। তবে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা ছিল এক নৃশংস ধর্ষণের ঘটনা। মেয়েটার শরীর ছিল সম্পূর্ণ বিবস্ত্র। যারা তার সাথেই অপরাধ করেছিল তারা শুধুমাত্র মেয়েটিকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, মেয়েটির 2 পা টেনে নাভি পর্যন্ত চিরে দিয়েছিল, এমনকি মেয়েটির 2 স্তনও কেটে ফেলেছিল। মানে এতটাই নৃশংসতা করেছিল এই মেয়েটির সাথে যে আমি বললে এই ভিডিওটা হয়তো ইউটিউব ব্লক করে দিতে পারে। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এই নৃশংস ঘটনার পরেও রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এটাকে একটি সামান্য ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন। ইভেন মেয়েটির পোস্টমর্টেম রিপোর্টও এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে দোষীরা কম শাস্তি পায় বা ছাড়া পেয়ে যায়। আরজি করের অভয়াকাণ্ডের পর বাংলাসহ গোটা ভারতবর্ষ কেঁপে উঠেছিল, কিন্তু তার বহু বছর আগেই বাংলার বুকেই ঘটেছিল আর এক ভয়াবহ ঘটনা, কামদুনি গণধর্ষণ কাণ্ড। এই ঘটনাকেও তৎকালীন শাসক দল ধামাচাপা দেওয়ার সব রকম চেষ্টা করেছিল। আর জানলে আশ্চর্য হবেন, আজও এই কেসের কয়েকজন আসামি খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। শাস্তি হিসাবে তাদেরকে বলা হয়েছে থানায় গিয়ে মাঝে মাঝে হাজিরা দিতে হবে। অন্যদিকে মেয়েটির পরিবারকে টাকার লোভ, ধমকি, চাকরির অফার, নানা রকম চাপ, এমনকি আন্দোলনকারীদের বাড়িতে বোমাও ফেলা হয়েছে। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কামদুনি গণধর্ষণ ঘটনার সমস্ত তথ্য বিস্তারিত জানাবো। বাংলায় কামদুনি নিয়ে এটাই হতে চলেছে সবথেকে বিস্তারিত এবং নিরপেক্ষ একটি ভিডিও, তাই অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ফিরে যাই আজ থেকে 13 বছর আগের সেই বিভৎস দিনটায়। শুরুতেই বলে দেই, অ্যাজ পার রুলস আমরা কিন্তু এখানে ভিকটিমের আসল নাম বলবো না। মিডিয়ায় ভিকটিমের যে নাম দেওয়া হয়েছে অপরাজিতা, আমরা সেই নামটি ব্যবহার করব। 2013 সালের 7ই জুন সকালবেলা অপরাজিতা বাড়ি থেকে বেরিয়েছিল কলেজে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। যাওয়ার আগে সে তার মাকে বলে যায়, মা আমি বাড়িতে 2টোর আগেই ফিরে আসব, তাই অকারণে চিন্তা করো না। এমনকি সে তার ভাইকেও বলেছিল যে দুপুরবেলা সে যেন কামদুনি বাস স্ট্যান্ডে তাকে নিতে আসে। মানে সবকিছুই একেবারে স্বাভাবিক ছিল। তো সেদিন কথা মতো অপরাজিতার ভাই দুপুর 2টো নাগাদ সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর কয়েক মিনিট পরেই বৃষ্টি শুরু হয়, ফলে মাঝ রাস্তাতেই সে কিছু সময়ের জন্য আটকে পড়ে। এদিকে অপরাজিতা তখন সবেমাত্র বাস থেকে নেমেছে, কিন্তু বাস স্ট্যান্ডে নেমে সে তার ভাইকে কোথাও দেখতে পায় না। তাই সে সোজা চলে যায় বাস স্ট্যান্ডের পাশেই থাকা তার কাকার ছাতুর দোকানে। সেখানে গিয়ে সে তার কাকাকে জিজ্ঞাসা করে যে তার ভাই এসেছিল কিনা। তার কাকা জানায় যে তার ভাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। একথা শোনার পর অপরাজিতার দোকানে দাঁড়ায়নি, একাই গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। এবার আগেই বলেছি এদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তা একেবারেই ফাঁকা ছিল। এই কারণে অপরাজিতার কাকা তাকে বারবার একা যেতে বারণ করছিল। এবার দিনের বেলায় নিজের গ্রামের রাস্তা দিয়ে একটি মেয়ে তার বাড়ি যাবে, এটা তো একদম স্বাভাবিক ঘটনা। তার উপরে এটা ছিল বিডিও অফিসে যাওয়ার রাস্তা, এখান থেকে গ্রামের সবাই যাতায়াত করে। অন্যদিকে আবার অপরাজিতা সেদিন সকালবেলায় পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেরিয়েছিল, তাই সকালে সে বেশি কিছু খেতে পারেনি। তার প্রচন্ড খিদেও পেয়েছিল, তাই সে আর কাকার কথা না শুনে সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কিন্তু সেও কোনোদিন ভাবতে পারেনি যে এরপর তার সাথে কি হতে চলেছে। এদিকে কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমতেই অপরাজিতার ভাই আবার সাইকেল নিয়ে এগিয়ে আসে। সে সোজা পৌঁছে যায় কামদুনি বাস স্ট্যান্ডে, কিন্তু সেখানে গিয়ে সে তার দিদিকে দেখতে পায় না। ফলে সেও তার কাকার ছাতুর দোকানে গিয়ে জিজ্ঞাসা করে তার দিদি এসেছিল কিনা। তার কাকা জানায় তার দিদি অনেক আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবার অপরাজিতার ভাইয়ের একটু খটকা লাগে, কারণ তাদের বাড়িতে যাওয়ার ওই একটাই রাস্তা। সে ওই গোটা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এসেছে, কিন্তু সে তো তার দিদিকে কোথাও দেখতে পায়নি। এবার সে আবারও ওই রাস্তা দিয়ে সাইকেল চালাতে চালাতে বাড়ির দিকে যেতে থাকে। বাস স্ট্যান্ড থেকে বাড়ির রাস্তা, প্রতিটা মোড়, প্রতিটা ফাঁকা জায়গা সে খুঁজে দেখতে থাকে, কিন্তু অপরাজিতা কোথাও ছিল না। অপরাজিতার ভাই বাড়ি ফিরে আসে এবং সে তার বাবাকে পুরো ঘটনা জানায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। অপরাজিতার বাবা, ভাই, দাদা সবাই মিলে তাকে খুঁজতে বের হয়। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু কোথাও তাদের মেয়েকে তারা খুঁজে পায় না। আর যত সময় এগোচ্ছিল এই পরিবারটার মধ্যে আতঙ্ক ততই বাড়ছিল। এর আগে কোনোদিন অপরাজিতা কখনো এতটা দেরি করে বাড়ি ফেরেনি। সন্ধ্যের দিকে অপরাজিতার দাদা তাদের পরিচিত ক্লাবের কয়েকজন ছেলেকে নিয়ে অপরাজিতাকে খুঁজতে বের হয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। রাত প্রায় 8টা নাগাদ
গ্রামেরই একটি পরিত্যক্ত কারখানার পাশ থেকে অপরাজিতার বিবস্ত্র নিথর দেহ খুঁজে পায়। এবার প্রশ্ন হল, অপরাজিতার সাথে ঠিক কি হয়েছিল? পরবর্তীকালে বিভিন্ন রিপোর্ট, তদন্ত এবং আদালতে পেশ হওয়া তথ্যের মাধ্যমে পুরো ঘটনাটা সামনে আসে। আসলে অপরাজিতা যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, সেই রাস্তার পাশেই ছিল একটা বহু পুরনো ভাঙাচোরা কারখানা। আর সেই কারখানার ভেতরেই বসেছিল আনসার আলী নামের একজন কেয়ারটেকার আর তার কয়েকজন বন্ধু বান্ধব। এই বন্ধুদের মধ্যে ছিল সাইফুল আলী, আমিন আলী, নূর আলী, ইমানুল ইসলাম, আমিনুর ইসলাম, রফিকুল ইসলাম, ভোলা নস্কর এবং গোপাল নস্কর, মানে মোট 9 জন। আর তারা এই সময় এই কারখানার ভেতরে বসে মদ খেয়ে ফুর্তি করছিল। দুপুর 2:20 নাগাদ যখন অপরাজিতা ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই অপরাজিতার উপর নজর পড়ে আনসার আলীর বন্ধু সৈফুলের। প্রথমে সে কারখানা থেকে বেরিয়ে কিছুটা দূর পর্যন্ত অপরাজিতাকে অনুসরণ করে। তারপর রাস্তা ফাঁকা পেয়ে সুযোগ বুঝে সে পেছন থেকে অপরাজিতার মুখ চেপে ধরে। অপরাজিতা চিৎকার করার আগেই তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় সেই পরিত্যক্ত কারখানার ভেতরে। আর তারপর অপরাজিতার সাথে যা হয় তা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। সৈফুল অপরাজিতাকে মাটিতে ফেলে তাকে বিবস্ত্র করে ফেলে যাতে সে চিৎকার করতে না পারে। তাই তার মুখের ভেতরে কিছু স্যানিটারি ন্যাপকিন ঢুকিয়ে ফেলা হয়। আর এরপর একে একে 9 জন মিলে ওই অসহায় মেয়েটিকে ধর্ষণ করে। এই 9 জনের মধ্যে এমনও একজন ছিল যাকে অপরাজিতার জন্ম থেকে কাকা বলে ডাকত, আর সে হলো গোপাল নস্কর। মেয়েটি কাঁদতে কাঁদতে ওই লোকটিকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেদিন তার কথা কেউ শোনেনি। ধর্ষণের পর এই পশুগুলো প্রমাণ লোপাটের জন্য জীবন্ত অবস্থাতেই ওই মেয়েটির 2 পা টেনে তার নাভি পর্যন্ত চিরে ফেলে, এমনকি মেয়েটির স্তনও কেটে ফেলে। আর শেষে একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গলায় কোপ বসিয়ে তাকে পুরোপুরি মেরে ফেলে। আর সব শেষে খুনের পর ওই কারখানার পাশেই থাকে একটা উঁচু জায়গায় অপরাজিতার দেহটা নিয়ে গিয়ে ফেলে আসে সৈফুল আর তার বন্ধুরা। এদিন রাত 9:30 নাগাদ গ্রামবাসীদের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমিনপুর থানার পুলিশ। কিন্তু তখন কামদুনির মানুষ আর স্বাভাবিক অবস্থায় ছিল না। একদিকে গ্রামের মেয়ের এমন নৃশংস মৃত্যু, তার উপরে অনেক দিন ধরে জমে থাকা ক্ষোভ। কারণ গ্রামবাসীদের অভিযোগ ছিল ওই পরিত্যক্ত কারখানার এলাকায় এর আগেও বহুবার গ্রামের মেয়েরা ইপটিজিং এবং হ্যারাসমেন্টের শিকার হয়েছে। বহুবার প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। রাত 9:45 নাগাদ গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজিত জনতা পুলিশের 3টে গাড়ি ভাঙচুর করে ফেলে। পরিস্থিতি এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে যায় যে পুলিশ অপরাজিতার দেহ ঘটনাস্থল থেকে সরাতেই পারছিল না। অবশেষে রাত 2টো নাগাদ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর তারপর অপরাজিতার দেহ উদ্ধার করে পাঠানো হয় বারাসাত হাসপাতালে। আর বারাসাত হসপিটালেই তার পোস্টমর্টেম হয়। মেয়ের এই অবস্থা দেখে অপরাজিতার বাবা মা একেবারে ভেঙে পড়েছিলেন। তার মা শুধু বারবার একটাই কথা বলছিলেন, কলেজ থেকে ফেরার সময় আমার মেয়েটার হয়তো খুব খিদে পেয়েছিল, কিন্তু এই জানোয়ারগুলো আমার মেয়েটাকেই খেয়ে নিল। এই ঘটনার পরের দিন অর্থাৎ 8ই জুন সকালবেলা থেকে কামদুনি ফুঁসতে শুরু করে। গ্রামবাসীদের দাবি ছিল একটাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর ধীরে ধীরে এই প্রতিবাদ কামদুনি ছাড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে। আর এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন অপরাজিতার ছোটবেলার বান্ধবী টুম্পা কয়াল এবং কামদুনিরই বাসিন্দা মৌসুমী কয়াল। পুলিশ প্রথম কয়েকদিনের মধ্যেই অভিযুক্তদের অ্যারেস্ট করেছিল, কিন্তু পুলিশের তদন্তের উপর মানুষের বিশ্বাস ছিল না। শেষে চাপে পড়ে পুলিশ এই তদন্তকে সিআইডির হাতে তুলে দেয়। 15ই জুন কামদুনিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়। আর 16ই জুন সিআইডি অভিযুক্তদের নিয়ে যায় সেই পরিত্যক্ত কারখানায়। আর হাই সিকিউরিটির মধ্যে সিআইডি এখানে পুরো ঘটনাটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করে। কিভাবে তারা অপরাজিতাকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়েছিল, কিভাবে নৃশংস ঘটনা তারা ঘটিয়েছিল, আর কিভাবে অপরাজিতার দেহ তারা ফেলে দিয়েছিল, এই সমস্ত কিছু সিআইডি বারবার খতিয়ে দেখে। এরপর 17ই জুন কামদুনিতে পৌঁছান রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অপরাজিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তিনি আশ্বাস দেন মাত্র 30 দিনের মধ্যেই তিনি অপরাধীদের শাস্তি দেবেন। কিন্তু যখন ওই গ্রামের আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, তিনি দেখা না করেই গাড়িতে উঠে পড়েন। এমনকি টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল তাদের পোশাক দেখে মমতা ব্যানার্জি মন্তব্য করে বসেন যে এরা হলো মাওবাদী। ইভেন স্টেজে উঠে তিনি একটি বক্তৃতা রাখতে গিয়ে বলেন, কামদুনির কাণ্ড একটা ছোট্ট ঘটনা, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও
আর এই বক্তব্যগুলো যেন আন্দোলনের আগুনে ঘি ঢালার মতো কাজ করছিল। মানুষের মনে প্রশ্ন ওঠে, একজন মেয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল, গ্রামের একমাত্র রাস্তা দিয়ে হাঁটছিল, সেখানেও যদি তাকে আমরা নিরাপত্তা দিতে না পারি, তাহলে নিরাপত্তা কোথায়? চলুন এরপরে নিয়ে যাই এই মামলার তদন্ত এবং চার্জশিটের অধ্যায়। মুখ্যমন্ত্রী কামদুনিতে গিয়ে ৩০ দিনের মধ্যে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এই তাড়াহুড়োর চাপেই এই সমস্ত তদন্তের ভিত দুর্বল হয়ে যায়। কারণ রিপোর্ট অনুযায়ী সিআইডি যখন প্রথম তাদের চার্জশিট জমা দেয়, তখনই বারাসাত আদালতের বিচারক সেই চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিচারক সরাসরি প্রশ্ন করেন, এটা কী ধরনের চার্জশিট? ইভেন আদালত এটাও বলেছিল, এই অসম্পূর্ণ চার্জশিট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে তাহলে কি সিবিআই তদন্তের সুপারিশ করা উচিত? ভাবুন একবার, যে মামলায় গোটা বাংলা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি মানে ফাঁসি চাইছিল, সেখানে চার্জশিট নিয়েই প্রথম ধাপে আদালতে প্রশ্ন ওঠে। আর এখানেই কিন্তু পুলিশের তদন্ত এবং সিআইডির ভূমিকা নিয়ে মানুষের মনেও সন্দেহ বাড়তে থাকে। আবার প্রথমে এই মামলা বারাসাত কোর্টে চলছিল, কিন্তু পরে এই মামলাকে সরিয়ে কলকাতা সেশন কোর্টে নিয়ে যাওয়া হয়। আর এই মামলা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপিল করেছিল সিআইডি, কারণ তাদের যুক্তি ছিল অভিযুক্তদের নিরাপত্তা এবং আইনজীবীদের আদালতে উপস্থিত হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। অর্থাৎ যে জেলায় অপরাধ ঘটল সেই জেলা থেকেই মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতায়। এই সিদ্ধান্তে অপরাজিতার পরিবার বারবার আপত্তি জানিয়েছিল, কারণ তাদের আশঙ্কা ছিল এতে গ্রামের সাক্ষীদের পক্ষে বারবার কলকাতা গিয়ে সাক্ষ্য দেওয়া কঠিন হয়ে পড়বে। কিন্তু তারপরেও এই মামলা সরিয়ে ফেলা হয়। এরপর ২.৫ বছর ধরে চলতে থাকে বিচার। সাক্ষ্য, প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট সবকিছু আদালতে পেশ করা হয়। মোট ৩১ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। অবশেষে ২০১৬ সালের ২৮শে জানুয়ারি কলকাতা সিটি সেশনস কোর্টে এই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি সঞ্চিতা সরকার। ৯ অভিযুক্তের মধ্যে তিনি মোট ৬ জনকে দোষী সাব্যস্ত করেন। সৈফুল আলী, আনসার আলী, আমিন আলী এদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং গণধর্ষণ, খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সাথে প্রমাণ লোপাটের জন্য ৩০শে জানুয়ারি আদালত এই ৩ জনকে মৃত্যুদণ্ড দেয়। অন্যদিকে ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলা নস্করকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড। অপরাধীদের মধ্যে আরও একজন ছিল গোপাল নস্কর, যাকে অপরাজিতা ধর্ষণের সময় চিনে ফেলেছিল, কিন্তু ২০২৫-এর অগস্টে ট্রায়াল চলাকালীনই সে মারা যাওয়ায় আদালত তাকে কোনো শাস্তি দিতে পারেনি। এই তো গেল ৯ জনের মধ্যে ৭ জনের বিচারের কথা। বাকি ২ জনের নাম পুলিশ কখনো চার্জশিটে উল্লেখই করেনি। এই রায় যেদিন দেওয়া হচ্ছিল সেদিন কিছু সময়ের জন্য অপরাজিতার পরিবার মনে করেছিল যে তারা হয়তো বিচার পেয়েছেন, কিন্তু ভারতীয় আইনে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিলেই কাউকে ফাঁসি দেওয়া যায় না। সেই মৃত্যুদণ্ড হাইকোর্টে কনফার্ম হওয়া বাধ্যতামূলক। ফলে এই রায়ের রেফারেন্স চলে যায় হাইকোর্টে। আর এখান থেকে কামদুনি মামলার মোড় ঘুরতে শুরু করে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় দোষীরা তাদের সাজা বাতিলের দাবিতে হাইকোর্টে আপিল করে এবং বছরের পর বছর ধরে সেই মামলা হাইকোর্টে পড়ে থাকে। যে পরিবার তাদের মেয়েকে হারিয়েছে তাদের অপেক্ষা করতে হয় আরও ৭ বছর। ২০২৩ সালের ১৬ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি পর্ব শুরু হয়। এখানে আদালত আবার নতুন করে কেসের সমস্ত রেকর্ড দেখতে শুরু করে। পোস্টমর্টেম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, ডিএনএ এভিডেন্স, উইটনেস স্টেটমেন্ট, কনফেশন সবকিছু। আর এখানেই ধীরে ধীরে তদন্তের বড় বড় লুপ হোলগুলো সামনে আসতে শুরু করে। এই সময় পরিবারের আইনজীবীদের অভিযোগ ছিল সিআইডি শুরু থেকেই এমনভাবে ইনভেস্টিগেশন করছিল যাতে এভিডেন্সের অভাবে অপরাধীরা ছাড়া পেয়ে যায় বা তাদের কম শাস্তি হয়। প্রথমত চার্জশিট নিয়ে কিন্তু আদালতের অসন্তোষ ছিলই, তারপর সাক্ষ্য প্রমাণের প্রেজেন্টেশন নিয়েও প্রশ্ন ওঠে। প্রায় ৮ মাস ধরে শুনানি চলার পর ২০২৩ সালের ৬ অক্টোবর কলকাতা হাইকোর্ট এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর বেঞ্চ জানায় সৈফুল আলী এবং আনসার আলী দোষী প্রমাণিত, কিন্তু তাদের মৃত্যুদণ্ড কার্যকরী হবে না, তাদের সাজা বদলে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে যাকে নিম্ন আদালত ফাঁসির সাজা দিয়েছিল সেই আমিন আলীকে হাইকোর্ট সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয়। আর ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলা নস্কর যাদের নিম্ন আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল তাদেরকেও হাইকোর্ট গণধর্ষণের অভিযোগ থেকে মুক্ত করে দেয়। তাদের শুধুমাত্র প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের ধারায় দোষী প্রমাণিত করা হয়। আর এই ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে ৭ বছরের জেল এবং ১০,০০০ টাকা জরিমানা। তাই আদালত এদেরকেও মুক্ত করে দেয়। মানে যে মামলায় একটা সময় ৩ জনের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ডের কথা বলা হয়েছিল, সেই মামলায় একজন পুরোপুরি খালাস হয়ে যায়, ৩ জন সাজা পরিণত হওয়ায় মুক্তি পেয়ে যায়, আর মাত্র ২ জন
আমৃত্যু কারাদণ্ড পায়। রায় ঘোষণার পরেই এদিন আদালত চত্বরে ভেঙে পড়েন অপরাজিতার পরিবাররা। রিপোর্ট অনুযায়ী কামদুনির 2 প্রতিবাদী মহিলা আদালত চত্বরেই অসুস্থ হয়ে পড়েন। অপরাজিতার মা কান্নায় ভেঙে পড়েন। তাদের অভিযোগ ছিল দোষীদেরকে বাঁচানোর জন্য সরকার পক্ষ সঠিকভাবে কোনো তদন্তই করেনি। এমনও বলা হয় অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীকে আদালতে পেশই করা হয়নি। মোট 55 জন সাক্ষীর মধ্যে সিআইডি মাত্র 22 জনকে আদালতে পেশ করেছিল। এমনকি অভিযোগ ওঠে এই মামলায় রাজ্য সরকার প্রায় 14 বার আইনজীবী বদল করেছিল। এবার একটা ধর্ষণ এবং খুনের মতো সেন্সিটিভ কেসে যদি বারবার প্রসিকিউশন সাইড চেঞ্জ হতে থাকে, তাহলে কেসের স্ট্র্যাটেজি, এভিডেন্স প্রেজেন্টেশন, উইটনেস হ্যান্ডলিং সব কিছুর উপরেই প্রভাব পড়ে। এটি আশা করি বুঝতে পারছেন যে সে সময় রাজ্য সরকারের পক্ষ থেকে এই কেসটাকে ঠিক কতটা গাফিলতির নজরে দেখা হচ্ছিল। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে অপরাজিতাকে শেষ জীবিত দেখেছিল তার কাকা বিমল ঘোষ। তাই এই মামলায় তার সাক্ষ্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে পারত। কিন্তু 2013 সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় কামদুনিতে বিচার চাইতে একটি প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এই সময় বিমল ঘোষ অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় আরজিকর হসপিটালে, আর সেখানেই তিনি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মারা যান। আর এই কেসেও পুলিশের অত্যাচার এবং চিকিৎসার গাফিলতির কথা সামনে আসে। চলুন এবার এই কেসের মেডিকেল এবং ফরেন্সিক রিপোর্টের বিষয়ে আপনাদেরকে বলি, কারণ এখানেই কামদুনি মামলা সবথেকে বড় প্রশ্নগুলো উঠে আসে। আপনি যদি ভালো করে পোস্টমর্টম রিপোর্টটাকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে মৃতার নাসারন্ধ্র থেকে ফেনা বের হচ্ছিল, তার ঠোঁট, জিভ এবং হাত পায়ের নখ নীলচে হয়ে গিয়েছিল, তার প্রাইভেট পার্টে একটা ক্ষত ছিল, আর তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু আপনি এখানে কোথাও দেখতে পাবেন না যে লেখা আছে মেয়েটির গলা ধারালো কিছু দিয়ে কাটা হয়েছিল বা তার পা নাভি পর্যন্ত চিরে দেওয়া হয়েছিল। সেদিন কামদুনির গ্রামবাসীরা যখন মেয়েটির বডি সামনাসামনি দেখেছিল, তারা প্রথম থেকেই বলে আসছিল যে মেয়েটিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিন্তু মেডিকেল রিপোর্টে সেরকম নৃশংসতার কোনো উল্লেখই ছিল না। এবার আসা যাক ফরেন্সিক রিপোর্টে। অপরাজিতার মাথার চুলে এবং নখে রক্তের কিছু স্যাম্পল পাওয়া গেছে। তার প্রাইভেট পার্টসে বডি হেয়ার এবং আন্ডারওয়্যারে বীর্যের অস্তিত্ব ছিল। ডিএনএ টেস্টে জানা যায় এগুলো সৈফুল আলীর স্যাম্পল। মানে রিপোর্টে ইনডাইরেক্টলি শুধুমাত্র সৈফুল আলীকেই দেখানো হয়েছে অপরাজিতার ধর্ষণকারী হিসাবে, এবং এটাও প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে অপরাজিতার সাথে কোনো ধরনের গণধর্ষণ হয়নি। ফলে বিচারপতি জয়মাল্য বাগচি যখন এই কেসের রায় দিচ্ছিলেন, যেহেতু মেয়েটার শরীরের ক্ষত খুব একটা গভীর নয় এবং তার সাথে নৃশংস কিছুই হয়নি, তাই এটা রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস নয়, তাই এই কেসে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসবে যে অপরাধীরা কারা ছিল, কেন তাদেরকে বাঁচানোর জন্য একটা গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছিল। পরবর্তীকালে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য টেলিগ্রাফের বেশ কিছু আর্টিকেল থেকে জানা যায় এই কেসের মূল অপরাধী আনসার আলী এবং সৈফুল আলী, এরা দুজনে ছিলেন কীর্তিপুর অঞ্চলের টিএমসির দুজন স্ট্রংম্যান, মানে ওই পাওয়ারফুল কর্মী। আমিনুর ইসলাম এবং ইমানুল ইসলাম ছিল এই আনসার আলীর দলেরই দুজন মাসলম্যান, মানে অভিযুক্তদের মধ্যে অনেকেই ছিল তৎকালীন রাজ্য সরকারের ঝান্ডা বহনকারী। আর যেহেতু এই কীর্তিপুর গ্রামটা কামদুনি গ্রামের পাশেই অবস্থিত, তাই তাদের আস্ফালন কামদুনি গ্রামেও কম ছিল না। আর এখানেই উঠে আসে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। রিপোর্ট অনুযায়ী অপরাজিতার পরিবারের 2 ভাইকে তিনি চাকরি দেওয়ার অফার দিয়েছিলেন। টেলিগ্রাফের একটা রিপোর্টে বলা হয় অপরাজিতার 2 ভাই মধ্যম গ্রামের তৃণমূল পার্টি অফিসে গিয়েছিলেন এবং সেখানে তাদের সরকারি চাকরির প্রস্তাব দেওয়া হয়, এবং সেই রিপোর্টে দাবি করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক জুলাই মাস থেকেই অপরাজিতার 2 ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এমনকি কামদুনি কাণ্ডের প্রধান প্রতিবাদী টুম্পা কয়ালকেও আন্দোলন বন্ধ করার জন্য প্রায় 30 লক্ষ টাকা অফার করা হয়েছিল। আরেক প্রতিবাদী মৌসুমী কয়ালের বাড়িতে বোমাও ছোড়া হয়েছিল। এমনকি অপরাজিতার পরিবারের হয়ে যে আইনজীবী মামলাটা লড়ছিলেন তাকেও ছেড়ে দেওয়া হয়নি। তাকে এবং তার পরিবারকে বারবার প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছিল। হাইকোর্টের রায় ঘোষণার পর অপরাজিতার পরিবার বুঝতে পারে তাদের এখন শেষ ভরসা হল সুপ্রিম কোর্ট। তাই 9 অক্টোবর 2023 অপরাজিতার পরিবার এবং তৎকালীন রাজ্য সরকার 2 পক্ষই সুপ্রিম কোর্টে আবেদন করে। পরিবারের দাবি ছিল হাইকোর্টের রায়ে যেভাবে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরপর 19 অক্টোবর সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম গুরুত্বপূর্ণ শুনানি হয়। সুপ্রিম কোর্ট সে সময় সরাসরি হাইকোর্টের এই রায়ের উপরে স্থগিতাদেশ দেয়নি, তবে যারা জেল থেকে ছাড়া পেয়েছিল তাদের উপরে কয়েকটা কড়া শর্ত চাপানো হয়। যেমন তারা রাজারহাট থানা এলাকার বাইরে যেতে পারবে না, আর প্রতি সোমবার এবং শুক্রবার তাদের থানায় গিয়ে হাজিরা দিতে হবে। তারা নির্যাতিতার পরিবার বা সাক্ষীদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারবে না। আর সেই থেকে এই মামলা এখনও সুপ্রিম কোর্টেই পড়ে আছে। 2026 সালে রাজনৈতিক পালাবদলের মাধ্যমে
কামদুনির কাণ্ড আবারও নতুন করে আলোচনা এসেছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আশ্বাস দেন, কামদুনির 1200 পাতার ফাইল আবার খোলা হবে। তদন্তে কোথায় ফাঁক আছে, কারা প্রমাণ নষ্ট করেছিল, আর কারা রাজনৈতিকভাবে এই মামলাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, এই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আর এই সময় অপরাজিতার ভাই আরও একবার তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আনেন। আর এটাই ছিল এখনো পর্যন্ত কামদুনি কাণ্ডের সম্পূর্ণ ঘটনা। আমরা অভয়া কাণ্ডের ক্ষেত্রে যেভাবে গোটা রাজ্যবাসী একজোট হয়ে বিচার চেয়েছিলাম, ঠিক তেমনভাবে আমাদেরকেও এই কামদুনি কাণ্ডেও এগিয়ে আসতে হবে। সমস্ত অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের এই ডকুমেন্টারিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, যাতে এই কামদুনির বিষয়ে আরও বেশি পরিমাণে মানুষ জানতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটায় অবশ্যই একটা করে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন, আপনার সাথে।